আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের 9 নম্বর ক্লাসে। আমাদের লেকচার নাম্বার 8 এবং 9 নম্বর ক্লাসে আমরা শিখতে যাচ্ছি প্রেপোজিশনের আরেকটি অংশ, এবং আজকে হচ্ছে আমরা প্রেপোজিশন শর্টকাটে শিখে ফেলবো, যাতে করে আমাদের লিখতে গেলে খুব সহজে মাথায় চলে আসে এবং আমরা সুন্দরভাবে লিখতে পারি। সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। তোমরা জানো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো করতে হলে যে লাকি 7 পয়েন্ট, এই পয়েন্ট আমি সবসময় দেখাই, প্রতিদিনই দেখাই, আজকে আর বেশিক্ষণ দেখালাম না, ঠিক আছে? ওকে, সো প্রেপোজিশন কীভাবে বসাই, নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজের আগে, এটাও আমরা জানি। আর আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রেপোজিশনের শর্টকাট কিছু বিষয়। সো আজকের ক্লাসটা অনেক বেশি বড় হবে না, বাট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রেপোজিশনের শর্টকাটটা একটু জেনে নিব, কারণ প্রেপোজিশনের শর্টকাটগুলো জানলে আমাদের লেখার সময় আমাদের মাথায় চলে আসবে দ্রুত। এখানে আসলে অনেক কিছু ভাবার বা চিন্তা করার আসলে বিষয় থাকবে না। ওকে, সো আসো একটু দেখাই। সো অ্যাটের ব্যবহারটা যদি আমরা দেখি কোনো কিছু প্রারম্ভে বা শুরুতে বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা বলি কি অ্যাট দ্য বিগিনিং। অ্যাট দ্য বিগিনিং এর অর্থ মানে হচ্ছে কি প্রারম্ভে। সো আমরা বলতে পারি অ্যাট দ্য বিগিনিং অফ মাই ওয়ার্ক, আমার কাজের শুরুতে, ঠিক আছে? তাহলে এখানে অ্যাট দ্য বিগিনিং এটার অর্থ হচ্ছে কি প্রারম্ভে বা শুরুতে। হ্যাঁ, এরপর দেখো তাৎক্ষণিকভাবে আমরা কি বলি অ্যাট ওয়ান্স। অ্যাট ওয়ান্স মানে হচ্ছে তাৎক্ষণিকভাবে। এরপর খেয়াল করে দেখো খুব সকালে, অ্যাট ডাউন, সানরাইজ, অ্যাট ডে ব্রেক, ঠিক আছে? এবার দেখো দুপুরে, তাইলে অ্যাট নুন। যদিও আমরা এগুলো আলাদা আলাদা ব্যবহার করেছি, বাট আমরা একসাথে করে সংক্ষেপে আজকের ক্লাসটা পড়বো। সো আজকের ক্লাসটা মোটামুটি অনেক ইন্টারেস্টিং হবে, বিকজ এটা হচ্ছে তোমাদের গ্রামারের বেসিক নিয়মের মধ্যেই আছে। বাট আমার কাছে মনে হয়েছে যে তোমাদেরকে আজকের ক্লাসটা একটু আলাদাভাবে নিয়ে দিই, এবং এই ক্লাসটা করলে তোমার প্রেপোজিশনের যে কনফিউশন সেগুলো থাকবে না। সো আমরা এর আগেও প্রেপোজিশনের ক্লাস নিয়েছি, আজকে শেষ করব, অ্যান্ড দেন আমরা চলে যাব কনজাংশনে। আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে? যদিও এগুলো অনেক কিছু তুমি পারো। দেখো রাত্রে, তার মানে হচ্ছে কি অ্যাট নাইট অথবা সানসেট। রাত্রি 10টায়, অ্যাট 10 PM। সো বেসিক ব্যবহার আমরা পড়েছি যে নির্দিষ্ট টাইমের পূর্বে অ্যাট বসে, বাট তারপরেও আমরা যখন লিখতে যাব যাতে করে আমাদের পুরোপুরি মাথায় থাকে, যেমন অ্যাট দ্য বিগিনিং প্রারম্ভে, অ্যাট ওয়ান্স তাৎক্ষণিকভাবে, তারপর হচ্ছে অ্যাট নাইট রাতে, হ্যাঁ অ্যাট 10 PM রাত 10টায়, মধ্যরাতে তাহলে অ্যাট মিড নাইট। এরপর খেয়াল করো গভীর রাতে, তার মানে অ্যাট ডিপ অথবা লেট নাইট। অমাবস্যা রাতে অ্যাট মুনলিট নাইট। তারপর দেখো চাঁদনি রাতে, মুনলিট নাইট, অ্যাট মুনলিট নাইট। রাত্রির শেষ প্রহরে, অ্যাট ডেড অফ দ্য এন্ড। যখন তুমি লিখবা রাত্রির শেষ প্রহরে আমি সেখানে ছিলাম, তাহলে কি হবে অ্যাট ডেড অফ দ্য নাইট আই ওয়াজ দেয়ার। তারপর দেখো এই মুহূর্তে অথবা ওই মুহূর্তে, এই মুহূর্তে হলে অ্যাট দ্য মোমেন্ট, আর ওই মুহূর্তে হলে অ্যাট দ্যাট মোমেন্ট। ওকে, তারপর দেখো বর্তমানে বোঝাতে আমরা কি বলি অ্যাট প্রেজেন্ট। বর্তমানে বোঝাতে কি বলি অ্যাট প্রেজেন্ট। তারপর সপ্তাহান্তে, তার মানে হচ্ছে দ্য উইকেন্ড। তারপর দেখো পৃষ্ঠার নিচে বা উপরের দিকে, তাহলে কি হবে দ্য বটম। অ্যাট দ্য বটম অথবা অ্যাট দ্য টপ অফ দ্য পেজ। অ্যাট দ্য বটম অফ দ্য পেজ অথবা অ্যাট দ্য টপ অফ দ্য পেজ। অ্যাট দ্য বটম অফ দ্য পেজ, অ্যাট দ্য টপ অফ দ্য পেজ। ওকে, এরপর দেখো 50 টাকায়, অ্যাট 50 টাকা। 50 মাইল, অ্যাট 50 kps। তার মানে হচ্ছে 50 মাইল হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, যদি আমরা বলি এটা গতি বোঝাচ্ছে। সো আমরা এখানে দেখলাম অ্যাটের মানে সংক্ষিপ্ত ব্যবহার। এছাড়া আরও আছে হাতের কাছে। আমরা যখন লিখবো হাতের কাছে, তাহলে কি হবে হাতের কাছে অ্যাট হ্যান্ড। বাড়িতে অ্যাট হোম। অফিসে অ্যাট অফিস। বাস স্টেশনে অ্যাট বাস স্টেশন। তারপর হচ্ছে কফিনে অ্যাট কফিন। মিরপুরে অ্যাট মিরপুর। চট্টগ্রামে অ্যাট চট্টগ্রাম। ঢাকায় অ্যাট ঢাকা। চাঁদপুরে অ্যাট চাঁদপুর। অ্যাট ময়মনসিংহ, অ্যাট ফুলবাড়িয়া, ঠিক আছে? সো এগুলো আমরা জানি। কাউন্টারে অ্যাট দ্য কাউন্টার। দরজার সামনে অ্যাট দ্য ডোর। পরিশেষে অ্যাট দ্য এন্ড। সো এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তোমরা এগুলা মানে কয়েকবার পড়বা, ঠিক আছে? যেমন হাতের কাছে অ্যাট হ্যান্ড, বাড়িতে অ্যাট হোম, অফিসে অ্যাট অফিস, বাস স্টেশনে অ্যাট দ্য বাস স্টপ, কফিনে অ্যাট কফিন, মিরপুরে অ্যাট মিরপুর। সো আমরা এগুলো কিন্তু বেসিক পড়েছি, বাট মনে রাখার জন্য শর্টকাটে আমরা এটা পড়তে পারি, ঠিক আছে? এরপর দেখো ফর দিয়ে কিছু আছে শর্টকাট। কিছুক্ষণের জন্য, দেখো কিছুক্ষণের জন্য ফর এ হোয়াইল। আপাতত, ফর টাইম বিং। আমরা বলি না আপাতত এটাই থাকুক, তাহলে ফর দ্য টাইম বিং, যে আপাতত এটা থাকুক, তার মানে হচ্ছে তুমি আপাতত ইংরেজি কি বলবা ফর দ্য টাইম বিং। 1 মিনিটের জন্য, ফর আ মিনিট। 1 বছরের জন্য, ফর আ ইয়ার। 10 বছরের জন্য, ফর 10 ইয়ার্স। তারপরে দেখো সারাদিন ধরে, ফর দ্য হোল ডে।
এক সপ্তাহ ধরে, ফর আ উইক, এক মাস ধরে, ফর আ মান্থ, এক মাস ধরে, ফর আ মান্থ, এক বছর ধরে, ফর আ ইয়ার। সো এগুলো হচ্ছে জাস্ট কয়েকবার পড়বা। এখন অনেক বলে ভাই এগুলো তো আমরা পারি, তাহলে আবার কেন? এগুলো হচ্ছে তোমাদের শুধু পারা না, যেন মুখে মুখে থাকে, মুখে মুখে থাকে, তাহলে অটো লিখতে চলে আসবে। ওকে, এরপরে যদি আমরা খেয়াল করি বাই, যেমন বাই দ্বারা আমরা বলি বাই ফোর্স, শক্তির দ্বারা, ডাক যোগে বাই ফোম, ডাক যোগে বাই পোস্ট, বিষ প্রয়োগে বাই পয়জন। আমরা বলি না সে মারা গিয়েছে বিষ প্রয়োগে, তাইলে এখানে আমরা কি বলবো? বাই পয়জন। আবার দেখো বাসে বা ট্রেনে বাই বাস অথবা ট্রেন, আকাশ পথে বাই এয়ার, বিমানে বাই প্লেন, স্থলপথে বাই ল্যান্ড, সমুদ্র পথে বাই সি অথবা ওয়াটার, রবিবারের মধ্যে বা 3টার মধ্যে বাই সানডে অর বাই 3 o'clock। তারপরে দেখো আকস্মিকভাবে বাই অ্যাক্সিডেন্ট। ওকে, সো এগুলো আমরা জানি, বাট বারবার পড়লে হবে কি আমাদের মুখে থাকবে, মাথায় থাকবে, লিখতে গেলে খুব সহজ হবে। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা চলে যাই আমাদের থ্রু দিয়ে, যেমন জানালার মধ্য দিয়ে। সো আমরা কিন্তু বেসিক ব্যবহার করেছি যে থ্রু মানে হচ্ছে কি থাকবে, বাধা থাকবে এবং সেটা ছেদ করে বা ভেদ করে আমাদের কি হয়, যে কোনো কিছু ঢুকে যায়। সো এখানে দেখো জানালার মধ্য দিয়ে, তাহলে কি হবে? থ্রু দ্য উইন্ডো। পাইপের মধ্য দিয়ে, থ্রু দ্য পাইপ, এই পথ দিয়ে, থ্রু দিস ওয়ে, ভিড়ের মধ্য দিয়ে, থ্রু দ্য ক্রাউড অর রাশ। ওকে, সো এই যে এখানে আমরা থ্রু এর ব্যবহার পেলাম। এরপর দেখো আমরা যদি বলি অন, অনের কিছু ব্যবহার আছে, যেমন আমরা টিভিতে এটা শুনেছি, তাইলে হচ্ছে টিভিতে, তাহলে কি হবে? অন টিভি। রেডিওতে, অন রেডিও। ফোনে, অন ফোন। মনিটরে, অন মনিটর। আমরা আমার আয়ের উপরে, তাহলে অন মাই ইনকাম, আমার আয়ের উপরে, অন মাই ইনকাম। ঠিক আছে, এরপর দেখো পায়ে হেঁটে, অন ফুট। তারপর হচ্ছে আগুন জ্বলছে, অন ফায়ার, দ্য কার ইজ অন ফায়ার, দ্য কার ইজ অন ফায়ার। এটা নো হবে না, দ্য কার ইজ অন ফায়ার। তারপর দেখো ঘাসের উপরে, অন গ্রাস। আমার ফেরার পথে, অন মাই ওয়ে ব্যাক। আমার স্কুলে যাবার পথে, অন মাই ওয়ে টু স্কুল। শনিবার, অন স্যাটারডে। তারপর হচ্ছে রবিবার, অন সানডে। তারপর হচ্ছে জন্মদিনে, অন বার্থডে। তারপর দেখো সীমানায়, সীমানায় কি হবে? অন দ্য লাইন অথবা অন বর্ডার, অন দ্য বর্ডার। 50 পৃষ্ঠায়, তার মানে হচ্ছে অন পেজ 50। অনেকে বলে ভাইয়া অ্যাট পেজ হয়, নাম্বার হয়, অন এটা হচ্ছে পৃষ্ঠার উপরে বোঝাচ্ছে, পৃষ্ঠার উপরে বোঝাচ্ছে। তারপর দেখো দেয়ালে, তার মানে অন দ্য ওয়াল। টেবিলের উপরে, অন দ্য টেবল। ছাদের উপরে, অন দ্য রুফ। শেলফের উপরে, অন দ্য সেলফ। তার মানে হচ্ছে আমাদের এইখানে অনের ব্যবহারগুলো, যেগুলো আমরা ইজিলি অ্যান্সার করতে পারি। এরপর আমরা একটু খেয়াল করব যেগুলো আমরা আগে শিখে আসছি, আমরা এর আগের ক্লাসে বিস্তারিত শিখে আসছি। এখন হচ্ছে জাস্ট হচ্ছে আমরা রিভিশন বলি, রিভিউ বলি, যেটাই বলি সেটা দিব। যেমন আমরা পড়েছি অ্যালাং, অ্যালাং মানে হচ্ছে লম্বালম্বিভাবে বা হচ্ছে বরাবরের গতি, অ্যালাং। যেমন আমরা বলছিলাম অ্যালাং দ্য রোড, তো মানে রোডটা কিন্তু মানে আড়াআড়িভাবে না, এটা হচ্ছে লম্বালম্বিভাবে। আড়াআড়িভাবে হলে হচ্ছে কি অ্যাক্রস, আড়াআড়িভাবে কি হয়? অ্যাক্রস হয়। তারপর দেখো ভিতর দিয়ে প্রবাহিত, যেটা আমরা থ্রু পড়েছিলাম, ভিতর দিয়ে প্রবাহিত, কিন্তু এখানে কি থাকবে? বাধা থাকবে। কি থাকবে? বাধা থাকবে। এরপর দেখো কোনো কিছুর ভেতর দিকে ইনওয়ার্ড, আর কোনো কিছুর বাহিরের দিকে আউটওয়ার্ড। কোনো কিছুর উপরের দিকে যদি গতি বুঝায় তাহলে আপ বা আপওয়ার্ড। তারপরে নিচের দিকে গতি বুঝালে ডাউন বা ডাউনওয়ার্ড। সো আমরা আপ এবং ডাউনই ইউজ করব, এখানে আপওয়ার্ড ডাউনওয়ার্ড এগুলো লেখার দরকার নেই, জাস্ট আপ এবং ডাউন আমরা মাথায় রাখলে হবে। তারপরে দেখি রুমের ভেতর থেকে বাইরের অবস্থান, আউট অফ দ্য রুম। সো আমরা গত ক্লাসও বলছিলাম, মানে আগের ক্লাসটা তো আমি বিস্তারিত তোমাদেরকে বুঝিয়েছিলাম, বাট এখানে একটা ওভারভিউ ক্লাস আজকের ক্লাসটা হচ্ছে আমাদের বিস্তারিত না, জাস্ট ওভারভিউ ক্লাস। এবার দেখো বন্টনের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ, ঠিক আছে? যেমন আমরা বলি না যে আমি হচ্ছে 5-এর মধ্যে 4 পেয়েছি, তার মানে হচ্ছে এই 4 আউট অফ 5, এরকম বুঝাতে, যেমন 1 আউট অফ 5। এরপর দেখি সারাদিন রাত, একটু খেয়াল করে দেখো অ্যারাউন্ড দ্য ক্লক, এটাকে আমরা কি বলি? সারাদিন রাত না বলে আমরা কি বলতে পারি? অ্যারাউন্ড দ্য ক্লক। আমার চারদিকে মানে অ্যারাউন্ড মি। আবার আমরা বললাম হচ্ছে আমার সারাদিন রাত, তার মানে অ্যারাউন্ড দ্য ক্লক। এবার দেখো রুমের ভেতরে অবস্থান বুঝালে কি হবে? ইনসাইড দ্য রুম। বাইরে বুঝালে আউটসাইড দ্য রুম। বাইরে বুঝালে কি হবে? আউটসাইড দ্য রুম। ইনসাইড দ্য রুম, আউটসাইড দ্য রুম, অথবা ইন দ্য রুম। এগুলো আসলে আমরা পড়ে আসছি, জাস্ট হচ্ছে একটু নিজের মুখের ভেতরে যেন থাকে। বিশেষ করে দেখবা যারা হচ্ছে হেফজো পড়ে, তারা কিন্তু খালি মুখস্থ করে আগে, সো আস্তে আস্তে কিন্তু এগুলো হয়ে যায়।
মানে আমার কাছে মনে হয় যে এই দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করা। সেটা যদি পারে মানুষ তাহলে তোমার কাছে তো এটা ব্যাপারই না, ঠিক আছে। এরপর দেখো মাঝে মাঝে, সামটাইমস, সর্বদা বা সব সময়, অলওয়েজ, অল দ্য টাইম, অল দ্য ওয়াইল, গত সপ্তাহের পূর্বের সপ্তাহ, দ্য উইক বিফোর লাস্ট, গত মাসের পূর্বের মাস বা বছর, দ্য মান্থ অথবা দ্য ইয়ার বিফোর লাস্ট। এরপর দেখো আগামী সপ্তাহের পরের সপ্তাহ, দ্য উইক আফটার নেক্সট, আগামী মাসের পরের মাস বা বছর, দ্য মান্থ, দ্য ইয়ার বিফোর নেক্সট। এগুলোকে আমরা অ্যাডভার্ব বলতে পারি। সো আমি এই জিনিসগুলো কেন শেখাচ্ছি, যাতে করে তোমাদের প্রিপোজিশনের সাথে যুক্ত হয়ে যে ফ্রেজগুলো হয়, যেমন এখানে আমরা যদি বলি আগামী মাসের পরের বছর, তাহলে আমাদের অনেকের মনে হইতে পারে কেমনে হচ্ছে, এত কিছু চিন্তা করার দরকার নাই, আগামী মাসের পরের মাস বছর, দ্য মান্থ অথবা দ্য ইয়ার বিফোর নেক্সট। ওকে, আচ্ছা। সো আমরা এখানে আশা করি এগুলো একটু বারবার পড়ে ফেলবো, অ্যান্ড দেন পরবর্তীতে যাই যে গতিশীল হয়ে ভেতর থেকে বাইরে। গত ক্লাসও আমরা পড়েছিলাম যে ভেতরে আছে বাট গতিশীল হয়ে বাইরে যাচ্ছে, আউট অফ মাই হাউস। সো এখানে দেখো কি হচ্ছে, গতিশীল হয়ে ভেতর থেকে বাইরে বুঝালে আউট অফ। আবার দেখো কোনো কিছু দিকে বা প্রতি বা কাছে বুঝালে টু ওয়ার্ডস হয়। টু মানে প্রতি, ওই যে গতকাল বুঝালাম যে নির্দিষ্ট স্থানে গেলে সেটা হচ্ছে টু, আর নির্দিষ্ট স্থানে না বুঝালে সেক্ষেত্রে টু ওয়ার্ড। এরপর দেখো মধ্যে বা ভিতরে বা কোনো কিছুর মধ্যে গতিশীল বুঝাতে ইন অথবা ইনটু। যেমন ইন আর ইনটুর মধ্যে পার্থক্য বুঝাই। হ্যাঁ, এখানে ইন আর ইনটুর মধ্যে খুব সহজ একটা পার্থক্য আছে। ইন মানে ধরো আমি এইখানে এই যে রুমটার মধ্যে আছি, এই রুমটার মধ্যে আছি, তার মানে আমি ইন দ্য রুম। বাট আমি হচ্ছে মানে রুমে ঢুকছি, এই যে আমার কি গতিশীলতা বুঝাচ্ছে, এই যে ইনটু দ্য রুম, এই যে ইনটু দ্য রুম। বাট আমি অলরেডি ইন রুমে আছি, তাহলে কেউ ইন। তা রুমে আছে বুঝালে ইন হবে, আর যদি দেখো যে না তুমি বুঝাতে চাও কি তুমি রুমে ঢুকছ, ঠিক আছে, তখন হবে ইনটু। এরপর দেখো গতিশীল হয়ে উপর স্পর্শ, আপন, দ্য বল ড্রপড আপন দ্য টেবল। সো এখানে আমরা আসলে স্বাভাবিকভাবে অনকে ইউজ করতে পারি, আবার আপনকে ইউজ করতে পারি, আলাদা করে আমরা শিখতে পারলাম, কিন্তু এখানে গতিশীলতা বুঝাবে। এরপর দেখো স্পর্শ হয়ে উপরে বা উপরে হয়ে গতিশীলতা বুঝাতে, যদিও এখানে একই জিনিস, আপন আর অন দুইটা কাছাকাছি, জাস্ট একটু তোমাদেরকে দেখাইলাম যে দ্য বল ড্রপড আপন দ্য টেবল। বলটা হচ্ছে কি, ধরো আমি কি বলবো, একটা টেনিস বল এই টেবিলের উপরে দিলাম, তার মানে এটা কি গতিশীল অবস্থা আছে। আর স্পর্শ করে যদি থাকে অন, যেমন অন মাই হ্যান্ড, ঠিক আছে। আর অন টু হচ্ছে যেটা হচ্ছে এই গতিশীলতা একটু বুঝাবে। এরপর দেখো স্পর্শ না হয়ে উপরে, অ্যাভাব পড়াইছিলাম যে গত ক্লাসে পড়েছিলাম, যদি লাগালাগি অবস্থা থাকে অন, আর যদি একটু উপরে থাকে তাহলে অ্যাভাব, আর যদি গতিশীল বুঝায় এই যে তাহলে কি হবে, ওভার। ওকে, এবার আসো কোনো বস্তু থেকে দূরে বা পতন বুঝাতে অফ, দূরে অথবা কি এটার পড়তেছে এরকম বুঝাতে অফ। দিনের পর দিন, ডে আফটার ডে, ডে আফটার ডে। এখন তুমি অবশ্যই এটাকে প্রিপোজিশন হিসেবে ধরতে পারো, একটা ফ্রেজ হিসেবে ধরতে পারো। এরপর দেখো বারবার, টাইম অ্যান্ড অ্যাগেইন, টাইম অ্যান্ড অ্যাগেইন। অনেক বলো ভাই এখানে তো প্রিপোজিশন নাই, আমি তোমাদেরকে শেখাচ্ছি যাতে করে এই ওয়ার্ডগুলো অ্যাডভার্ব বলো বা অন্য কিছু বলো যেন তোমার মাথায় থাকে। এবার আসো যে কোনো সময়, সামটাইম, একদিন পর পর, এভরি আদার ডে। যেমন তুমি যদি অনেককেই জিজ্ঞেস করো, অনেকে যদি বলো যে ভাই একদিন পর পর এর অর্থ কী বা এটার ইংরেজি কী, অনেকে বলবে একদিন পর পর, একদিন মানে ওয়ান ডে, নেক্সট না, তুমি মাথায় রাখবা এভরি আদার ডে। একদিন পর পর মানে হচ্ছে এভরি আদার ডে। এরপর খেয়াল করে দেখো একদা একদিন, সামডে, সেদিন, সেদিন ভোরে, ঠিক আছে, সেদিন জঙ্গলে, দ্য আদার ডে, দ্যাট ভেরি ডে। পরের দিন, দ্য নেক্সট ডে, দ্য ফলোয়িং ডে, এটা পারি। গতকাল, ইয়েস্টারডে অথবা দ্য প্রিভিয়াস ডে। তারপরে দেখো আগামীকাল, টুমোরো অথবা দ্য নেক্সট ডে। এরপরে খেয়াল করে দেখো গত বছর, দ্য ডে বিফোর ইয়েস্টারডে। আগামী পরশু, দ্য ডে আফটার টুমোরো, আগামী পরশু। সো এখানে এই জিনিসগুলো আমরা মোটামুটি ন্যারেশনেও পড়ছি। অনেক বলে ভাইয়া এগুলা কেন পড়াচ্ছেন, এগুলা তো আমরা পারি। আই নো যে তুমি পারো, বাট এটা জাস্ট একটা রিভিশন, আর কিছু না। আজকের ক্লাসটা সবচেয়ে তোমার কাছে জানি না কেমন লাগছে, বাট আমার কাছে মনে হয় যে এগুলো ম্যাক্সিমাম তুমি পারো। হ্যাঁ, এরপরে দেখো সামনে, ঠিক আছে, সামনে বিফোর বুঝায়, পূর্বে, সামনে বা পূর্বে অর্থে আমরা সাধারণত অতীতে আমরা বিফোর ব্যবহার করে থাকি, ঠিক আছে। অ্যাগো থেকে খেয়াল করে দেখো অনেকের কাছে একটা প্রশ্ন যে ভাইয়া বিফোর আর অ্যাগোর মধ্যে পার্থক্য কি। দেখো
বিফোর মানে পূর্বে, অ্যাগো মানে পূর্বে, কিন্তু এইখানে স্বাভাবিকভাবে মনে রাখবা সাধারণভাবে অতীত বুঝালে আমরা বিফোর ইউজ করে থাকি, আর এখন থেকে পূর্ব পর্যন্ত, এখন থেকে, যেমন আমি বলতে পারি আগে, আগে মানে কি যে কোনো সময়, আর এইখানে যখন বিফোর বলবা তার মানে পূর্ববর্তী কোনো সময় যেটা আমরা সাধারণ অতীত হিসেবে চিন্তা করি, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাগো। আর পরে হচ্ছে কি আফটার, ছাড়া বা ব্যতীত হচ্ছে কি উইদাউট, তাছাড়া বিসাইডস, আমরা বলি না বিসাইডস রহিম, রহিম ছাড়াও, ঠিক আছে, বিসাইডস করিম, করিম ছাড়াও। এবার দেখো বিসাইড আর বিসাইডসের মধ্যে একটা পার্থক্য আছে। বিসাইড আর বিসাইডসের মধ্যে পার্থক্য হচ্ছে বিসাইড হচ্ছে পাশে, আর বিসাইডস মানে ছাড়াও। যেমন আমি বললাম হি সেড বিসাইড মি, তার মানে হচ্ছে সে আমার পাশে বসেছিল। খেয়াল করে দেখো, বিসাইডস রহিম আই উইল গো দেয়ার, রহিম ছাড়াও আমি যাব। তাইলে বিসাইড মানে হচ্ছে পাশে বুঝাবে, স্থান বুঝাবে, আর বিসাইডস মানে হচ্ছে ছাড়াও বুঝাবে, যে এ ছাড়াও, ওই ছাড়াও, রহিম ছাড়া, করিম ছাড়া, অনেক ছাড়াও। এবার সব পেছনে মানে হচ্ছে বিহাইন্ড, পড়িয়েছিলাম। আর বেয়ন্ড হচ্ছে নেতিবাচক অর্থে, যেমন বেয়ন্ড মাই লিমিট, আমার লিমিটের বাইরে, ঠিক আছে। এবার খেয়াল করো, বিগত কয়েকদিন, 3-4 দিন, অথবা বিগত কয়েক মাস, কয়েক সপ্তাহ, এরকম যদি বুঝায়, আবার বলছি বিগত কয়েকদিন, 3-4 দিন, 5 দিন, বিগত মাস, বিগত সপ্তাহ, এরকম যদি বুঝায় তাহলে সেক্ষেত্রে হবে ফর দ্য লাস্ট। ওকে, আচ্ছা। সো আমরা এখানে যে জিনিসটা কিছু এক্সাম্পল দিয়েছি, যেমন দেখো দ্য অডিয়েন্স বিফোর মি ওয়াজ লিসেনিং, তার মানে আমার সামনে বুঝাচ্ছে। আবার দেখো পরেরটা বিফোর 7 o'clock, তার মানে এখানে কি সময়ের একটা সাধারণ অতীত বুঝাচ্ছে। আবার দেখো ম্যানি ডেজ অ্যাগো, ম্যানি ডেজ অ্যাগো মানে আজকে থেকে অনেক দিন পূর্বে। বিফোরের অ্যাগোর মধ্যে পার্থক্য হচ্ছে অ্যাগো হচ্ছে আজকে থেকে অনেক দিন পূর্বে, আর বিফোর মানে হচ্ছে যে নির্দিষ্ট কোনো একটা সময়কে বুঝাবে, সাধারণ অতীত ঘটনাকে বুঝাবে, সময়কে বুঝাবে। এরপর দেখো আফটার ইউ, তার মানে হচ্ছে কি আফটার মানে পরে সাধারণত। এরপর দেখো উইদাউট মানে ছাড়াও। আবার দেখো বিসাইডস, বিসাইডস ইংলিশ, ইংলিশ ছাড়াও। আবার দেখো বিসাইড পাশে বুঝায়। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের বেসিক জিনিস। সো এই বেসিক জিনিস যদি এখন পারো তাহলে লেখার সময় তোমার কাছে কোনো কঠিনই মনে হবে না। ওকে, আচ্ছা আসো এইবার দেখি আমরা পরবর্তী বিষয়গুলো। দেখো এখানে সিন্স আমরা পড়েছিলাম, সিন্স দ্বারা হচ্ছে নির্দিষ্ট সময় বুঝাবে, যেমন সিন্স 2010, 2010 সাল থেকে, যেমন 2019 সাল থেকে, অথবা 2020 সাল থেকে। 2020 সাল থেকে আই এডুকেশন শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে। তাহলে এই যে সিন্স 2020, সো এখানে আমাদের একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, তার মানে কখন থেকে বুঝাতে। ধরো হচ্ছে তুমি বা তোমরা এখানে কেউ প্রশ্ন করলা যে আই এডুকেশন কবে থেকে স্টুডেন্টদের জন্য কাজ করে যাচ্ছে, তখন আমি বলবো যে সিন্স 2020। বাট তুমি যদি বলো কত বছর ধরে, তখন আমি কিন্তু 2020 বলবো না, আমি তখন বলবো 5 years, ফর 5 years। তখন হবে কি ফর, তখন সিন্স হবে না, সিন্স 5 years হবে না, তখন হবে ফর 5 years। এরপরে খেয়াল করে দেখো আজ থেকে আমৃত্যু, টু ডেট, আমরা বলি না যে একবার আজ থেকে মৃত্যু পর্যন্ত তোমার আসি, ঠিক আছে, তাহলে টু ডেট। আর ডেট বলতে আবার অন্য ডেটিং ফেটিং বুঝো না, টু ডেট মানে হচ্ছে আমৃত্যু পর্যন্ত। এবার দেখো দুইয়ের ক্ষেত্রে একে অপরকে ইচ আদার, আর দুইয়ের অধিক বুঝালে ওয়ান অ্যানাদার। যেমন আমি বললাম সাকিব খান অ্যান্ড অপু বিশ্বাস আর ডেটিং, ওয়ান অ্যানাদার হবে না ইচ আদার হবে? কি বললাম, সাকিব খান অ্যান্ড অপু বিশ্বাস আর ডেটিং ইচ আদার হবে না ওয়ান অ্যানাদার হবে? অবশ্যই ইচ আদার হবে। আবার আমি যদি বললাম সাকিব খান, অপু বিশ্বাস অ্যান্ড বুবলি আর ডেটিং, তখন কি হয়ে যাবে? আবার বলতেছি সাকিব খান, অপু বিশ্বাস অ্যান্ড বুবলি আর ডেটিং, তাহলে কি হবে? ওয়ান অ্যানাদার হবে, কারণ এইখানে একের অধিক দুই না, এটা হচ্ছে দুইয়ের অধিক। তার মানে দুইয়ের মধ্যে বুঝাতে ইচ আদার, তার মানে দুইয়ের মধ্যে বুঝালে ইচ আদার, আর দুইয়ের অধিক বুঝালে কি হবে? ওয়ান অ্যানাদার হবে। এরপরে খেয়াল করে দেখো দুইয়ের বেশি তবে কম সংখ্যা, ইচ ওয়ান। দুইয়ের বেশি মানে কম সংখ্যা, মানে এটা হলো কি দুইয়ের বেশি আবার কম সংখ্যা মানে হচ্ছে কি, মানে একেবারে কম, মানে তুলনামূলক সংখ্যাটা কম, তাহলে ইচ ওয়ান। যদি আমরা এগুলো কম ইউজ করি, দুইয়ের বেশি কিন্তু সংখ্যায় বেশি, আমরা ইচ ওয়ানটা ব্যবহার না করে আমরা সবাই এভরি ওয়ানটাই ব্যবহার করে থাকি। এভরি ওয়ান মানে কি দুইয়ের বেশি মোটামুটি বুঝায়। এরপর খেয়াল করে দেখো দুইয়ের বেশি হলে অ্যামাং, আমরা জানি তুলনা বুঝালে দুইয়ের বেশির সাথে তুলনা করলে অ্যামাং,
আর দুইয়ের ক্ষেত্রে যদি বা দুই জনের মধ্যে দুইটা জিনিসের মধ্যে যখন তুলনা বুঝাবে তখন হবে বিটুইন। তো অ্যামাং এবং বিটুইনের ব্যবহার আমরা মোটামুটি সবাই জেনে আসছি, তাই না? আশা করি তোমরা এই বিষয়গুলো এখন আবার মনে করতে পারছো। এবার আসো, ইন আমরা যদি বলি 1 সেকেন্ডে কাজটা করে ফেলবো, ইন আ সেকেন্ড আই উইল ডু দিস, ঠিক আছে? ইন আ সেকেন্ড, 1 সেকেন্ডের মধ্যে, 5 সেকেন্ড ইন 5 সেকেন্ডস, 1 মিনিটে ইন আ মিনিট, 1 ঘন্টা ইন অ্যান আওয়ার, 1 দিনে ইন আ ডে, 1 সপ্তাহে ইন আ উইক, 1 মাসে ইন আ মান্থ, 1 বছরে ইন আ ইয়ার। তারপর হচ্ছে কয়েকদিনে দেখো ইন আ ফিউ ডেজ, জানুয়ারিতে ইন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে? তারপর দেখো 1990 সালে, সময়ে, দুঃসময়ে, প্রকাশ্যে, দিবালোকে, খুব শীঘ্রই, এগুলো হচ্ছে ফ্রেজ, ইন নো টাইম। তারপরে দেখো ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, ভবিষ্যৎ, ইন ফিউচার। ওকে, আচ্ছা, সো এগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে শিখেছিলাম। এখানে স্বাভাবিকভাবে আমি যখন ফ্রি হ্যান্ড রাইটিং বা স্পোকেন শিখি, বাজারে অনেক ভালো বই আছে, তবে স্বাভাবিকভাবে এগুলো কিন্তু বই থেকে কালেক্ট করে। আমি আবার বলে দিচ্ছি, তোমাদের উদ্দেশ্যে বলি যে এগুলো তুমি যদি প্র্যাকটিস করো, দেখবে যে এরকম অনেক আছে, এই জানুয়ারিতে না লিখে তুমি ইন ফেব্রুয়ারি, ইন মার্চ, ইন এপ্রিল, ইন মে, ইন জুন, ঠিক আছে? এরকম অনেকগুলো নিজের মাথায় নিয়ে আসো। আজকের ক্লাসে মনে হবে যে তোমার কাছে যে মনে হচ্ছে যে ভাই অল্প কিছু শিখছি, না, তুমি প্রত্যেকটার, যেমন কয়েকদিনে না বলে তুমি বলো কয়েক মাসে, ইন আ ফিউ মান্থস, কয়েক বছরে, ইন আ ফিউ ইয়ার্স। দেখো অনেকগুলো কিন্তু আমাদের বলতে পারছি। ওকে, সেগুলো প্রত্যেকটা তুমি বড় করে লিখবা, বড় করে পড়বা, বড় করে শিখবা, তাহলে কিন্তু খুব ইজিলি তোমার জন্য এটা একবারে মানে খাপ খাওয়ানোর মতো খুব সহজে মাথায় ঢুকে যাবে। ওকে, আচ্ছা, সো আজকের ক্লাসটা একেবারে 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 আমি বলবো সবার জন্য ইফেক্টিভ হয়েছে, জানি না সবার জন্য ইফেক্টিভ হয়েছে কিনা জানি না, বিকজ এখানে ম্যাক্সিমাম তোমরা এই ব্যবহারগুলো পারো। তবে আমি আজকের ক্লাসটা নিয়ে দিয়েছি এই কারণে, প্রিপোজিশন ব্যবহার করতে যে হবে আমাদের, আমরা যখন লিখবো তখন এই প্রিপোজিশন যেন মাথায় থাকে, যে না একটা সেন্টেন্সে তো প্রিপোজিশন লাগে, নাউন বা নাউন ফ্রেজের আগে আমার এটা বসাইতে হয়, তার মানে সঠিকভাবে বসাবো, তার মানে কি সঠিকভাবে বসাবো। সো এই জন্য তোমরা ভালো করে পড়বা। অ্যান্ড দেন আমাদের হচ্ছে ডে 8 ডেইলি ভোকাবুলারি, তোমরা হচ্ছে ডেইলি ভোকাবুলারিগুলো পিডিএফ তো তোমরা পাচ্ছ, ভালো করে পড়ে নিবা, আশা করি অনেক 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 ভালো করতে পারবা। সো সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আমাদের নেক্সট এপিসোড হচ্ছে কনজাংশন নিয়ে। আমরা কনজাংশনে ইনশাল্লাহ খুব ভালোভাবে শেখার চেষ্টা করব, এবং কনজাংশন পারলে আমরা বড় বড় সেন্টেন্স লিখতে পারবো। যদিও এখন আমরা বড় বড় সেন্টেন্স লিখাবো না, তবে কনজাংশন পারলে যে বড় বড় সেন্টেন্স লিখা যায় সেটা আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।